আজকে আমরা নিউটনের 3টি সূত্রের ব্যবহার বাস্তবিক জগতে জানার চেষ্টা করব। উদাহরণস্বরূপ, যখন তুমি সাইকেল চালাও সেক্ষেত্রে নিউটনের 3টি সূত্র দিয়ে তোমার সাইকেলের গতি ব্যাখ্যা করা যেতে পারে। তোমার সাইকেল প্রথমে কেন স্থির থাকে, তুমি প্যাডেল করলেই কেন সাইকেল সামনের দিকে এগোয়, সেগুলিকে নিউটনের সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। নিউটনের সূত্র আছে বলে তোমার সাইকেল চলে এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে তুমি ঘটনাগুলিকে ব্যাখ্যা করতে পারো, মানে ওই নিউটনের 3টি সূত্র দিয়েই কিন্তু বাকি আর সমস্ত যা কিছু তোমার চোখে দেখা ঘটনা ঘটবে, যেখানে বল প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন হয়, সেই সমস্ত ঘটনাকে এই নিউটনের 3টি সূত্র দিয়েই তুমি ব্যাখ্যা করতে পারবে। আজকের এই ঘটনাটি জানার পর আমাদের টপিকটি হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ নিউটনস থার্ড ল, মানে 3 ল। সো ফার্স্ট ল কি বলে? ল অফ ইনার্সিয়া, যেটি একটি বস্তুর জড়তা সম্বন্ধে আমাদের ধারণা দেয় এবং ইনার্শিয়াল ফ্রেম সম্বন্ধেও ধারণা দেয়। অর্থাৎ এই সূত্র আমাদের বলে, যদি কোনো ফ্রেমে প্রযুক্ত বল 0 হলে অ্যাক্সেলারেশন 0 হয়, সেই ফ্রেমগুলিকে আমরা ইনার্শিয়াল ফ্রেম বলবো। এবং বস্তুর ভর যত বেশি, বস্তুর মাস যত বেশি, সেই বস্তুর জড়তা তত বেশি, তাকে সরানোর জন্য ফোর্স তত বেশি লাগবে। এটি কিন্তু ফার্স্ট ল কোনোভাবে বলছে না। ফার্স্ট ল এইটুকুই বলে যে বস্তুর জড়তা থাকলে পর সেটিতে বল প্রযুক্ত না করলে ওই জড়তাকে দূর করানো যায় না। অর্থাৎ একটি স্থির বস্তু স্থির থেকে যায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। উদাহরণস্বরূপ, এই ক্ষেত্রে আমাদের এই সাইকেল ও এই যে ব্যক্তি, সেই ব্যক্তি দুজনের মাস কিন্তু সমান নয়। সাইকেলের মাস তুলনামূলকভাবে কম এবং এই যে ব্যক্তিটির মাস তুলনামূলকভাবে বেশি। সে টোটাল সাইকেল ও ব্যক্তি, টোটাল সিস্টেমের মাস যদি আমরা মাস অফ সিস্টেম ধরে নিই, বা এখানে দেখবো আমরা কি ধরেছি, সেক্ষেত্রে এই টোটাল এম, সেটিকে কাটানোর জন্য, টোটাল এম এর জড়তাকে কাটানোর জন্য আমাদের কিন্তু এখানে ক্যাপিটাল এম ধরা রয়েছে কেবলমাত্র, সেটিকে কাটানোর জন্য আমাদের বল প্রয়োগ করতে হবে। নতুবা ওই সাইকেল ও ব্যক্তি এগোবে না বা পেছোবে না, ওইখানেই স্থির থাকবে। এটিকে একটি কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে যদি আমরা বলি এটি আমাদের এক্স অ্যাক্সিস এবং এই ভার্টিক্যাল বরাবর ওয়াই অ্যাক্সিস, সেক্ষেত্রে যদি সাইকেলটির অবস্থান এখানে হয়ে থাকে, সেক্ষেত্রে অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্স সামথিং x0 ধরে নাও। সেক্ষেত্রে এই x0 পজিশনটি পরিবর্তিত হওয়ার নয়, যদি এই সাইকেলের চাকার ওপর সামনের দিকে বা উল্টো দিকে বল প্রযুক্ত হয়। বল প্রযুক্ত হলে চেঞ্জ হবে, বল প্রযুক্ত না হলে এই যে কোঅর্ডিনেট পজিশন x0 সেটি ফিক্স থাকবে। অর্থাৎ এটি যদি একটি ফুটবল ধরে নাও, এই ফুটবলটি এই মাটিতে রয়েছে, এরপর এই ফুটবলটির পজিশনকে আমি নোট করলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মুভমেন্ট নেই, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর এই পজিশনে রয়েছে, যার দূরত্ব বলছি x0। তাই এই কোঅর্ডিনেট পয়েন্টটির পজিশন আমি বলবো x0, 0, কারণ এই অরিজিনের যে ভ্যালু সেটি আমরা জানি 0, 0। এরপর যদি আমরা বল প্রয়োগ করি অপরের দিকে এবং বলটি এখানে চলে আসে, সেক্ষেত্রে এই পয়েন্টটির পজিশন হবে x0 এবং এই বরাবর ওয়াই অ্যাক্সিসে যেখানে কাট করবে সেই পয়েন্টটি এখানে কাট করছে, এবং এই যে ডিস্টেন্স ওয়াই অ্যাক্সিস বরাবর সেটিকে আমরা বলতে পারি y0। তাই বল প্রয়োগ করে আমরা কোঅর্ডিনেট x0, 0 থেকে x0, y0 করতে পারলাম। অর্থাৎ বস্তুটির পজিশন পরিবর্তিত হলো, অবস্থার পরিবর্তন হলো। তাই প্রথম সূত্র অনুযায়ী কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য আমাদের বাহ্যিক বল লাগে। এক্ষেত্রে স্থির বস্তুকে আমরা গতিশীল করে তার স্থানের পরিবর্তন করলাম। এরপর যদি অপর একটি সিচুয়েশন কনসিডার করো, যে তোমার এই সাইকেলটি যাচ্ছিল রোডে, কিন্তু সামনে একটি পোল
বা ইলেকট্রিক্যাল যে থাম্বা সেটি পড়ে গেল। এটি ইলেকট্রিকের তার, এগুলি যাচ্ছে। তুমি লক্ষ্য করনি ফোনে কথা বলছিলে বা অন্য কিছু, আর এটি গিয়ে কোলাইড করলো, পোল খুঁটিতে ধাক্কা মারলো। কি হবে? তুমি যাচ্ছিলে সোজা, তোমার সাইকেলে কিছু বেগ ছিল, তুমি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছিলে, অর্থাৎ তোমার এই সময় ধরে নাও এই পোল যে রয়েছে বা এই থাম্বা রয়েছে তার থেকে দূরত্ব ধরে নাও ছিল 30 মিটার, এবং কিছু সময় পর 1 মিনিট পর সেটি হচ্ছিল 20 মিটার। এখানে তুমি পৌঁছে গেলে, সেক্ষেত্রে সেটি 20 মিটার হচ্ছিল। কিন্তু যে মুহূর্তে তুমি এই পোল থাম্বাতে আঘাত করবে, সেক্ষেত্রে তোমার সাইকেলটি এখানে স্টপ হয়ে যাবে। অর্থাৎ এরপর সময়ের সঙ্গে সঙ্গে যে 1 মিনিট পর পর তোমার দূরত্ব কমতে ছিল 10 মিটার করে, অর্থাৎ 1 মিনিটে তুমি 10 মিটার এগোচ্ছিলে, অর্থাৎ সেক্ষেত্রে তোমার ভেলোসিটি 10/10 মিনিট, মানে 10 মিটার / 10 মিনিট, সেটি কি হবে? এটি 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড তোমার ভেলোসিটি ছিল, সেটি কিন্তু 0 হয়ে যাচ্ছে এই পোল থাম্বাতে ধাক্কা মারার ফলে। এক্ষেত্রে পোল থাম্বাটি কিছু হচ্ছে না, তোমার বেগ পরিবর্তন হচ্ছে। অর্থাৎ স্থির বস্তু যেভাবে গতিশীল হতে পারে, সেভাবে গতিশীল বস্তুকেও স্থির করা যেতে পারে। এটি সহজে তুমি ব্রেক দিয়েও করতে পারতো, মানে কোনো জায়গায় ধাক্কা না দিয়ে জাস্ট ব্রেক দিয়েও তুমি সাইকেলকে স্থির আনতে পারো। ঠিক সেরকমভাবে যদি সাইকেল না হয়ে একটি বড় মাস হতো, একটি কার বা একটি লরি হতো, সেক্ষেত্রে যদি সেটি পোল থাম্বাতে আঘাত করে, সেক্ষেত্রে পোল থাম্বাটি কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সেটি এক্সিস্ট করবে না, সেটি ধূলিসাৎ হয়ে যাবে মাটিতে। কেন এটি হচ্ছে? কারণ এই যে নতুন মাস অফ লরি, তার জড়তা খুব বেশি, তাকে গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থাতে আনার জন্য অনেক বেশি বল চাই, যেটি কিনা পোল থাম্বাটির কাছে নেই। তাই যে বস্তুর জড়তা যত বেশি, সেই বস্তুকে গতিশীল কিংবা স্থির করতে বেশি বল লাগবে। সেটি কোন সূত্র বলে? সেটি বলে নিউটনের সেকেন্ড ল। ফার্স্ট ল থেকে জানলাম যে একটি ইনার্শিয়াল ফ্রেম সেটি যেখানে ফোর্স ছাড়া অবস্থার পরিবর্তন হয় না। যদি ফোর্স 0 হয়, যে বস্তু যে অবস্থাতে রয়েছে সে বস্তু সে অবস্থাতেই রয়ে যায়। এটি নিউটনের ফার্স্ট ল। এরপর সেকেন্ড ল থেকে জানবো ওই ইনার্শিয়াল ফ্রেমে যদি অবস্থার পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে কি পরিমাণ বল প্রয়োগ করলে কি পরিমাণ অবস্থার পরিবর্তন হয়। আমরা জানি যে অবস্থার পরিবর্তন জানতে গেলে আমাদের ভেলোসিটি জানতে হবে, এবং এক্ষেত্রে আমি ভেলোসিটির ফর্মুলা দেখো এখানে লিখেছি। ভেলোসিটি কি? লিমিট dt টেন্ডস টু 0 dx / dt। ডিটি বললাম সময়, খুব ক্ষুদ্র সময়, আর dx হচ্ছে খুব ক্ষুদ্র পজিশনের পরিবর্তন। তাই খুব ক্ষুদ্র সময়ে খুব ক্ষুদ্র স্থানের পরিবর্তন হলে তাদের পরিবর্তনের যে হার, সেটিকে আমরা ভেলোসিটি বলছি। অর্থাৎ ওপরে থাকবে স্থানের পরিবর্তনের হার, নিচে থাকবে সময়ের পরিবর্তনের হার, এবং যে ক্ষেত্রে এই সময় পরিবর্তনের হারকে ক্লোজ টু 0 করলে পর আমরা ভেলোসিটি পেয়ে যাই। ভেলোসিটি কি বলে? কি হারে আমরা অবস্থানের পরিবর্তন করছি। তারপর যদি ওই ভেলোসিটির পরিবর্তনের হার, মানে যে হারে আমরা অবস্থানের পরিবর্তন করছি, সে হারকে যদি আবার সময়ের হারের সাথে ভাগ দিই, অর্থাৎ ভেলোসিটির পরিবর্তনের হার সময়ের সঙ্গে সেটিকে ডিনোট করি, সেটিকে আমরা অ্যাক্সেলারেশন বলে চিহ্নিত করি। এবং এই অ্যাক্সেলারেশন, কোনো একটি বস্তুর অ্যাক্সেলারেশন কত, সেটি আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানতে পারি ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে। নন ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে তুমি বল প্রয়োগ না করলেও বস্তুর মধ্যে ত্বরণ দেখতে পাবে। সেটি ব্যাখ্যা করার জন্য আমাদের সুডো ফোর্স কনসেপ্ট কাজে লাগে। এখন সেখানে যাচ্ছি না, আমাদের মেইন পয়েন্ট কিভাবে আমরা সাইকেলটি স্থির ছিল। সাইকেলটি তো স্থির ছিল, তুমি প্যাডেল না দিলে সাইকেলটি তো স্থির ছিল এক স্থানে, তুমি প্যাডেল দিলে পরেই সাইকেলটি গতিশীল হবে। অর্থাৎ তুমি যদি এখানে স্ট্যান্ড দিয়ে রাখো সাইকেলটিতে, সেক্ষেত্রে সাইকেলটি এগোনোর নয়, সাইকেলটি স্থির থাকবে। কেন স্থির থাকবে? তুমি বল প্রয়োগ করছো না, তাই সাইকেলটি এগোচ্ছে না, ভেলোসিটি কোনো হচ্ছে না, মানে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাই ভেলোসিটি 0। আর ভেলোসিটি 0 মানে ভেলোসিটির পরিবর্তনের হারও 0, অর্থাৎ v0, তাই অ্যাক্সেলারেশন 0। তাই এটি আমি এখানে লিখেছি যে ফোর্স 0, সাইকেলটির ওপর ফোর্স 0 হচ্ছে, তাই
সাইকেলটিতে কোনো রকম অ্যাক্সেলারেশন হচ্ছে না, মানে সাইকেলটি যদি আমি এই সাইকেলটিকেও এই কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে যদি ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে কি হবে দেখো, আমি এই সমস্ত কিছু মুছে নিচ্ছি, মানে বাড়তি যা যা কিছুই রয়েছে এগুলি, এক্ষেত্রে আমি বলে দিলাম যে সাইকেলটির যে পজিশন, হ্যাঁ সাইকেলটির এই পজিশনে রয়েছে এই চাকাটি, সো এইটিকে এই ডিস্টেন্সটি মেনে নিলাম আমরা x0, এইটুকু ডিস্টেন্স x0 এখন ধরে নাও। সো x0 এখন ফিক্স থাকবে, যতক্ষণ না পর্যন্ত তুমি প্যাডেল দাও ততক্ষণ পর্যন্ত এই x0 চেঞ্জ হওয়ার নয়। অর্থাৎ এটি যদি আমাদের এক্স কোঅর্ডিনেট হয়, তাহলে এক্স কোঅর্ডিনেট বরাবর তোমার পজিশন সবসময় ফিক্সই থাকবে। প্যাডেল না দিলে তোমার x0 পজিশনেই অবস্থান হবে চিরকালই। এরপর তুমি যদি প্যাডেল দাও তোমার x0 চেঞ্জ হবে, x0 চেঞ্জ হলে তোমার এই dx চেঞ্জ হবে, মানে খুব একটি ক্ষুদ্র পরিবর্তন যদি তুমি নাও, এই x0 থেকে যদি তুমি ফাইনালি ধরে নাও এখানে পৌঁছালে, তো এই ফাইনাল পৌঁছানোর যে ডিস্টেন্স সেটিকে খুব ক্ষুদ্র ছোট 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 ভাগে বিভক্ত করলে সেই ভাগগুলিতে যে সময় তুমি এগোবে, মানে এই ছোট ডিস্টেন্স কভার করার জন্য যে সময় লাগবে সেগুলিকে আমরা ডিটি সময় বলি, আর যে ক্ষুদ্র ডিস্টেন্স কভার করছি এগুলিকে আমরা ডিএক্স বলি। সো এই ডিএক্স ডিভাইড বাই ডিটি ভাগ করলে আমরা বেগ পাই। ওই বেগ কিন্তু এক্ষেত্রে জিরো, কারণ তুমি কোনোভাবেই এগোচ্ছ না। তোমার যদি ক্ষুদ্র স্কেলেও দেখা হয় সেক্ষেত্রে, মানে তুমি জুম যদি করো সেক্ষেত্রে তুমি ক্ষুদ্র স্কেলেও যদি তুমি দেখতে চাও যে আমার অবস্থান কোথায় রয়েছে, এটিই তো ছিল আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। সো এই কোঅর্ডিনেট সিস্টেমকে আমি আবার পরিষ্কার করে আঁকছি, অর্থাৎ এটি আমাদের এক্স অ্যাক্সিস ছিল, এই বরাবর ছিল আমাদের এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর আমি এখন খুব ক্ষুদ্র পজিশন দেখছি, ধরে নাও এই পজিশনটি ছিল তোমার x0 পজিশন। এরপর এই x0 পজিশন থেকে তুমি যদি এগোও, এই পরিমাণে এগোলে, এই পরিমাণে এই x0 তোমার পজিশন ছিল যেখান থেকে তুমি এই পরিমাণে এগোলে, এটি ছিল x0 পজিশন। আর x0 পজিশন থেকে তুমি এইটুকু এগোলে, অর্থাৎ তোমার যে পরিবর্তন হলো সেটি dx। কিন্তু এক্ষেত্রে তুমি প্যাডেল দাওনি বলে এই ডিএক্সও কিন্তু জিরো, কোনো রকম পরিবর্তন তোমার হবে না পজিশনের। একদম ক্ষুদ্র স্কেলে দেখলেও তুমি একটু নড়বে না, জিরোই থাকবে সবসময় তোমার। তাই ডিএক্স যদি জিরো হয়, তাই ডিএক্স ডিভাইড বাই ডিটি করলে খুব কম সময়ের জন্য যদি তুমি পরিবর্তনের হার দেখো সেটি জিরো, তাই ভেলোসিটি জিরো। আর যদি ভেলোসিটি জিরো হয় তোমার, তাই অ্যাক্সেলারেশনও জিরো হবে, কারণ অ্যাক্সেলারেশন হচ্ছে ডিভি ডিভাইড বাই ডিএক্স, তাই তোমার অ্যাক্সেলারেশন জিরো। তাই আমি এই স্টেটমেন্টটি এখানে লিখেছি যে ফোর্স জিরো, এই তোমার সাইকেলের ওপর ফোর্স জিরো, তাই তোমার অ্যাক্সেলারেশন জিরো। তাই ফার্স্ট ল থেকে আমরা জানলাম কেন সাইকেলটি স্থির রয়েছে। এরপর জানার চেষ্টা করি সেকেন্ড ল দিয়ে তোমার ত্বরণ কত হবে যদি তুমি ফোর্স দাও। এক্ষেত্রে আমরা টোটাল মাস ও ওই যে ব্যক্তি, এই হিউম্যান, তুমিও ধরতে পারো নিজেকে অথবা অন্য একটি ব্যক্তিকেও ধরতে পারো। সো ওই ব্যক্তি আর সাইকেল টোটাল মাস যদি আমরা ক্যাপিটাল এম নিয়ে নিই, এই যে এখানে বলেছি টোটাল এম হচ্ছে মাস অফ সাইকেল প্লাস মাস অফ হিউম্যান, সেটাকে টোটাল মাস বলেছি। সো টোটাল এম এর যে ত্বরণ হবে সেটি নিউটনের সেকেন্ড ল দিয়ে পেতে পারি। নিউটনের সেকেন্ড ল কি বলে? নিউটনের সেকেন্ড ল বলে যে কোনো একটি বস্তুর ত্বরণ ডিপেন্ড করবে তার উপর প্রযুক্ত বলের ওপর। যদি ফোর্স এফ এস ডাব্লিউ হয়, এফ এস ডাব্লিউ মানে কি চিহ্নিত করছে? এটি বলছে ফোর্স অন সাইকেল, সরি ফোর্স অন সারফেস, এটি হচ্ছে সারফেস, আর্থ সারফেস ডিউ টু হুইল। হুইলের জন্য সারফেসের ওপর বল প্রযুক্ত বল। কিভাবে হুইলের জন্য সাইকেলের ওপর বল প্রযুক্ত হবে সেটি একবার দেখে নাও। তোমার সাইকেল, এটি তো এই সাইকেলের প্যাডেলে তুমি যখন প্যাডেল দেবে, তোমাকে এখন সরিয়ে নিয়েছি, সাইকেলের প্যাডেলে যখন তুমি প্যাডেল দেবে সে প্যাডেলটি তোমার ফোর্স এই বরাবর দাও কোনাকুনি, সেই ফোর্সের জন্য ফোর্সের কিছু একটি কম্পোনেন্ট এই ডান দিক বরাবর যাবে। ডান দিক বরাবর যাওয়ার কারণে এই সাইকেলের যে চেইন রয়েছে, তুমি প্যাডেল দিলে এই বরাবর,
তুমি এই বরাবর প্যাডেল দিচ্ছিলে, আর এই ফোর্সের কিছু একটি কম্পোনেন্ট কিন্তু এই হরিজন্টালি সামনের দিকে পড়ে গেল। সেই ফোর্সটির জন্য তোমার এই যে চেন, সেই চেনের এই ব্লু ডট থেকে এই হলুদ ডটে এগোবে, মানে চেনটিও কিন্তু এই সামনের দিকে এগোচ্ছে। তাই এই গোল ছোট চাকাটি সেটিও কিন্তু এইভাবে রোটেট করছে। আলটিমেটলি তোমার সাইকেলের যে চাকা সেটিও কিন্তু এইভাবে রোটেট করছে। তাই এইভাবে রোটেট করার জন্য চাকাটির এই যে সারফেসের টাচ রয়েছে সেটি যদি এদিক বরাবর ঘোরে, সেক্ষেত্রে চাকাটি এদিক বরাবর ঘোরার জন্য সারফেসকে চাইবে এদিকে ঠেলে দিতে, অর্থাৎ এই যে লাল কালার দিয়ে একটি তীর চিহ্ন এঁকেছি সেদিক বরাবর সারফেসকে ঠেলতে চাইবে। তাই সারফেসকে ঠেলছে এই দিক বরাবর। কি ফোর্স নিয়ে ঠেলবে সেটিকে আমরা বলেছি ফোর্স অন সারফেস। এই যে ফোর্স অন সারফেস ডিউ টু হুইল, সেটিকে এভাবে চিহ্নিত করেছি, ফোর্স অন সারফেস ডিউ টু হুইল। প্রথম চিহ্নটি এস, সেটি বলছে কার ওপর বল লাগছে, সারফেসের ওপর বল লাগছে, কার জন্য লাগছে, হুইল, চাকার জন্য লাগছে। তাই FSW সেটি হচ্ছে প্রযুক্ত বল সারফেসের ওপর। এক্ষেত্রে তুমি বল প্রয়োগ করছো প্যাডেলে, আলটিমেটলি সেটি গিয়ে পড়ছে পৃথিবীর সারফেসে। তো পৃথিবীর সারফেসে বল পড়ার কারণে তোমার সাইকেল কেন সামনের দিকে এগোবে? নিউটনের থার্ড ল এখানে লাগবে। এখানে নিউটনের সেকেন্ড ল দিয়ে বললাম আমরা কিন্তু প্রযুক্ত বল দিচ্ছি এক্ষেত্রে, তাই সামথিং অ্যাক্সেলারেশন রইবে। অ্যাক্সেলারেশনের দিক কোনটি হবে, কোন দিকে অ্যাক্সেলারেশন পাবো তোমার ও সাইকেলের, সেটি নির্ণয় করবে নিউটনের থার্ড ল। নিউটনের সেকেন্ড ল বলল যে আমরা সামথিং অ্যাক্সেলারেশন পাবো, এই অ্যাক্সেলারেশনটির দিক কোন দিকে হবে সেটি বলবে নিউটনের থার্ড ল। থার্ড ল কি বলে? প্রত্যেক বলের অপোজিট একটি বল তুমি পেয়ে থাকবে। তুমি একজনকে চড় মারলে সে আবার রিটার্ন করবে, সেটি এখানে ঘটে। মানে নিউটনের থার্ড ল অনুযায়ী কেউ মানে চড় মারে না, সেটি নিজের একটি ব্যাপার। মানে গান্ধীর মতো যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে সে চড় নাও মারতে, মানে নিউটনের থার্ড ল নাও কাজে লাগতে পারে। এই ক্ষেত্রে নিউটনের থার্ড ল অনুযায়ী তুমি সারফেসকে এদিক বরাবর ঠেলতে চাও, কিন্তু আদৌ কি তুমি পারবে? তুমি একটি দেওয়ালকেই ঠেলতে পারবে না আর সারফেসকে ঠেলে সরিয়ে দেবে। তাই যখন তুমি সারফেসকে এই দিকে ঠেলতে চাইবে, তোমার সাইকেলটির ওপর এই সারফেস উল্টো দিকে বল প্রযুক্ত করবে এই দিক বরাবর। আমি লাল কালার দিয়ে আঁকার চেষ্টা করছি, তুমি বল প্রয়োগ করছো সারফেসটির ডান দিকে, মানে আমি বলছি অ্যারো দিয়ে চিহ্নিত করে দিই চলো, অর্থাৎ তুমি বল প্রয়োগ করছো এদিক বরাবর এই লাল অ্যারোটির দিকে, আর সারফেস তোমার উপর যে বল প্রয়োগ করবে সেটি হবে, গ্রিন অ্যারোটি বল প্রযুক্ত বল হচ্ছে ডান দিক বরাবর। তুমি বল প্রয়োগ করছো এই যে গ্রিন অ্যারো দেখতে পাচ্ছ সেদিক বরাবর সারফেসের ওপর। এরপর এর জন্য কি হবে? এর জন্য তুমি যখন এদিকে বল প্রয়োগ করলে নিউটনের থার্ড ল অনুযায়ী, নিউটনের থার্ড ল কি বলে? নিউটনের থার্ড ল বলে যে প্রযুক্ত বলের দিক কিন্তু ডিফারেন্ট, কিন্তু প্রযুক্ত বলের হার সমান। অর্থাৎ থার্ড লটি লেখা নেই কোথাও, সেটি লিখে নিই। নিউটনের থার্ড ল, ফার্স্ট ল বললাম, সেকেন্ড ল অনুযায়ী হলো আমাদের এটি অনুযায়ী, সেকেন্ড ল অনুযায়ী আমরা বলে দিলাম যে, সেকেন্ড ল অনুযায়ী বললাম যে ফোর্স কিন্তু 0 নয়, তাই অ্যাক্সেলারেশন 0 নয় এখানে। এরপর আমরা থার্ড ল কাজে লাগাবো। থার্ড ল অনুযায়ী কি পাবো? থার্ড ল অনুযায়ী পাবো যে ফোর্স অন সারফেস ডিউ টু হুইল সেটি কিন্তু সমান হবে ফোর্স অন হুইল ডিউ টু সারফেস, মানে সারফেসও কিন্তু হুইলের ওপর বল প্রয়োগ করবে সমান, কিন্তু একটি নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম সেটি অপোজিট দিকে। অর্থাৎ তোমার যদি বল প্রযুক্ত বল এই দিক বরাবর হয়, সেক্ষেত্রে তোমার ওপর প্রযুক্ত বল কিন্তু এই দিক বরাবর হবে, বাঁ দিক বরাবর। তাই যখন তুমি ডান দিকে বল প্রয়োগ করলে সারফেসের ওপর, তুমি কিন্তু বাঁ দিকে এগিয়ে যাবে, কারণ সারফেসের প্রযুক্ত বল ইজ সাফিসিয়েন্ট এনাফ কি তুমি ডান দিকে এগোবে। তাই তুমি পেডেল দিলে সারফেসের ওপর বল প্রয়োগ করলে এই দিক বরাবর, কিন্তু আলটিমেটলি তুমি এগিয়ে গেলে সামনের দিকে। এবং এটি কিন্তু পৃথিবীর যে সারফেসকে আমি এভাবে একটি
সরল রেখা এঁকেছি সেটি তুমি ভিজুয়ালাইজ করতে পারবে যদি আমি এটি জুম করে দেখিয়ে দিই। এই সারফেসটি দেখো বাঁকা রয়েছে, সেটিকে জুম করলে পরে তুমি পাবে যে সারফেস আলটিমেটলি একটি স্ট্রেট লাইন। যত জুম করবে তত কিন্তু সেটি স্ট্রেট লাইন পাবে। এই যে, তো এই ক্ষেত্রে তোমার সাইকেল আর পৃথিবীর সারফেস দেখো, সারফেস কিন্তু একটি স্ট্রেট লাইন। সেক্ষেত্রে তুমি সারফেসে প্যাডেল দিয়ে বল প্রয়োগ করছো সারফেসের ওপর এদিক বরাবর, আর তুমি এগোচ্ছ এদিক বরাবর, তুমি বল প্রয়োগ করছো, এগোচ্ছ এদিকে। তাই তোমার সামথিং পজিশন ছিল এখানে, কিছু সময় পর পজিশন হবে এখানে, অর্থাৎ তোমার পরিবর্তন হচ্ছে এখন, অর্থাৎ dx নট ইকুয়ালস টু জিরো, তাই dx বাই dt নট ইকুয়ালস টু জিরো। সেই কারণে ভেলোসিটি জিরো নয়, dx বাই dt হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ লিমিট dt টেন্ডস টু জিরো। এটি কিন্তু মজার বিষয়, দেখার চেষ্টা করবে। dx ডিভাইড বাই dt সেটি হচ্ছে ভেলোসিটি, আর সেটি নট ইকুয়ালস টু জিরো। সেটি জিরো না হলে তুমি যদি কনস্ট্যান্ট ফোর্স দিয়ে চালাতে থাকো সাইকেল, সেক্ষেত্রে ভেলোসিটি কনস্ট্যান্ট হলে তোমার অ্যাক্সেলারেশন, যেটিও কিন্তু লিমিট ওইভাবে এই সূত্র অনুযায়ী dv ডিভাইড বাই dt, এখানে লিমিট লাগবে, লিমিট dt টেন্ডস টু জিরো। সো dt টেন্ডস টু জিরো, লিমিট dv ডিভাইড বাই dt, সেটি কিন্তু অ্যাক্সেলারেশন দেয়, আর ওই অ্যাক্সেলারেশনও কিন্তু এক্ষেত্রে জিরো নয়, অ্যাক্সেলারেশন নট ইকুয়ালস টু জিরো। এবং ওই অ্যাক্সেলারেশনের পরিমাণ কি হবে? অ্যাক্সেলারেশন হবে এ অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ফোর্স অন হুইল, মানে আলটিমেটলি তোমার ওপর, ডিউ টু সারফেস ডিভাইড বাই টোটাল সিস্টেমের মাস। এই পরিমাণ তোমার অ্যাক্সেলারেশন হবে, এবং তুমি যদি ফোর্স ইনক্রিজ করো সেক্ষেত্রে তোমার অ্যাক্সেলারেশন ইনক্রিজ হবে, ফোর্স যদি ডিক্রিজ করো সেক্ষেত্রে তোমার অ্যাক্সেলারেশন কম হবে। এবং কিভাবে সেটি কাজ করে সেটি তোমাকে দেখিয়ে দিলাম, যে তুমি ফোর্স প্রয়োগ করছো, সেক্ষেত্রে নিউটনের সেকেন্ড ল লাগছে, তাই অ্যাক্সেলারেশন জিরো হচ্ছে না। এবং থার্ড ল অনুযায়ী বললাম যে কোন দিকে অ্যাক্সেলারেশন হবে। তাই এটি আজকের উদ্দেশ্য ছিল, যে নিউটনের ফার্স্ট সেকেন্ড থার্ড ল ব্যবহার করে একটি সাইকেলের মোশন আমরা ডিসক্রাইব করে দিই। সো এই নিউটনের থার্ড ল, এটি হচ্ছে নিউটনের থার্ড ল, এটি লিখে নিই, এটি নিউটনের থার্ড ল। সো ফার্স্ট সেকেন্ড থার্ড ল ইউজ করে আমরা বলে দিলাম কেন একটি স্থির সাইকেল গতিশীল হয়। সেভাবে তুমি পাখার জন্য বা অন্য কোনো বস্তুর জন্য সেটিকে ভাবার চেষ্টা করতে পারো। ততক্ষণ পর্যন্ত তো পড়তে থাকো। এখানে কোনো অসুবিধা থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।